সো একটা ভেক্টর রাশি দেওয়া আছে, এই ভেক্টর হচ্ছে আমার 4x³ y স্কোয়ার i ক্যাপ মাইনাস 4x² y³ j ক্যাপ। তাহলে আমি এইগুলো যেগুলো বোঝা যাইতেছে না এগুলো একটু ভালোভাবে লিখি, z ইন্টু j ক্যাপ মাইনাস 6xy z³ ইন্টু k ক্যাপ। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম ভেক্টরটা এ ভেক্টর, এবং আরেকটা স্কেলার রাশি আমাকে দেওয়া আছে phi is equals to 3xy² z প্লাস 3xy z² প্লাস 3y² z³ আমাকে গ নম্বরে বের করতে বলছে আমার যে এ ভেক্টরটা আছে সেই ভেক্টরের কার্ল বের করতে হবে। সো আমরা জানি আমরা যখন কার্ল করি, কার্ল একটা ভেক্টর ফিল্ডের হয়। সো ভেক্টর ফিল্ডের কার্ল নির্ণয় করার প্রসেস হচ্ছে নেবলা ক্রস ওই ভেক্টরটা, তাহলে আমাদের কার্ল বের হয়ে যায়। সো এই জিনিসটার মানে হচ্ছে কার্ল অফ এ ভেক্টর। তাহলে আমরা জানি ক্রস গুণনের সময় আমরা ক্রস গুণনের যে মান সেটাকে আমরা নির্ণয়কের সাহায্যে বের করতে পারি। তাহলে এখানেও আমরা সেই নির্ণয়ক প্রসেস দিয়ে আমরা এটা বের করি। সো ক্রস গুণনের ক্ষেত্রে আমরা প্রথমে উপরে i j k এই তিনটা বসবে, তারপরে প্রথম সারিতে তো i j k বসবে, দ্বিতীয় সারিতে তুমি বসাবা প্রথমে ক্রস গুণনের ক্ষেত্রে যেই ভেক্টরটা প্রথমে থাকবে সেইটার i j k এর সহগ। এখন নেবলার সাথে i j k এর সহগ থাকে হিসেবে কত থাকে, ডেল ডেল x ডেল ডেল y ডেল ডেল অফ z, এবং তারপরে হচ্ছে তোমার এ ভেক্টরের i j k এর সহগ বসাবা। এ ভেক্টরের i j k এর সহগ হচ্ছে 4x³ y স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে তোমার i এর সহগ, j এর সহগ হচ্ছে মাইনাস 4x² y³ ইন্টু z, এবং k এর সহগ হচ্ছে মাইনাস 6xy z³। ওকে, তাহলে এই যে আমাদের ক্রস গুণফলটা আছে এই ক্রস গুণফলটাই আমাদের এখানে কার্লের ভ্যালু হবে। তাহলে এটা যদি আমরা করি, বিস্তার করি, প্রথমত i এর সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে আমাকে ডেল ডেল y এর সাপেক্ষে মাইনাস 6xy z³ এটার অন্তরীকরণ করতে হবে। সো এটার অন্তরীকরণ করলে তোমার y বাদে বাকি এই ফাংশনে y বাদে বাকি সবগুলাই তোমার ধ্রুবক হবে। তার মানে আমাদের y এর অন্তরীকরণ করলে শুধু y থাকবে, সরি y এর অন্তরীকরণ করলে y এটার ভ্যালু 1, তাহলে এখানে অ্যান্সার হবে মাইনাস 6xz³ মাইনাস 6xz³। তারপর মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর ডেল ডেল z এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করতে হবে, এটার অন্তরীকরণ করলে z বাদে বাকি সবগুলোই ধ্রুবক, তাহলে সূত্রের একটা মাইনাস এবং এখানে অন্তরীকরণ করলে একটা মাইনাস হবে, সেটা করলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে 4x² y³। সো i ক্যাপের সাহায্যে করলে এটা আসে। তারপর সূত্রের মাইনাস j ক্যাপের সাহায্যে যদি বিস্তার করি তখন কোন দুইটা নিতে হবে, তখন নিতে হবে ডেল ডেল x এর সাথে তোমার মাইনাস 6xz³। এটার যদি অন্তরীকরণ করো তখন রেজাল্ট হবে x বাদে বাকি সব ধ্রুবক, তাহলে মাইনাস 6yz³ x এর অন্তরীকরণ করলে মান আসে 1। তারপর মাইনাস সূত্রের মাইনাস ডেল ডেল z এর সাথে তোমার এটার অন্তরীকরণ করতে হবে, তাহলে এখানে অন্তরীকরণ করলে কত হবে রেজাল্ট, এখানে তো কোনো জেডই নাই, তার মানে সবগুলাই কি ধ্রুবক, তাহলে এটার অন্তরীকরণ করলে 0 হবে। ওকে, এবং লাস্ট কে এর সাপেক্ষে যখন বিস্তার করবা তখন দেখো কে এর সাপেক্ষে যখন বিস্তার করবা তখন ডেল ডেল y এর সাথে এই পোর্শনটা নিতে হবে, তাহলে এটার অন্তরীকরণ করলে কত হবে, 4 দুগুণে 8 x³ y, তারপর সূত্রের মাইনাস, তারপর কোন দুইটা নিতে হবে, ডেল ডেল x এর সাথে এই পার্টটা, তাহলে এখানে তোমার সূত্রের মাইনাস এবং এখানে তোমার করলে একটা মাইনাস আসবে, তাহলে সেটা মিলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 8xy³ ইন্টু z। তার মানে আমাদের যে কার্ল যে ভেক্টরটা সেটা হবে 4x² y³ ইন্টু i ক্যাপ, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 6yz³ ইন্টু j ক্যাপ প্লাস 8x³ প্লাস 8xy³ ইন্টু z ইন্টু k ক্যাপ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কার্লের মান। ওকে, আচ্ছা, সো ঘ নাম্বার দেখি কি চাইছে আমাকে। ঘ নম্বরে আমার থেকে চাইছে উদ্দীপকের আলোকে দেখাও যে একটা স্কেলার ক্ষেত্রকে
একটা ভেক্টর ক্ষেত্রে এবং একটা ভেক্টর ক্ষেত্রকে একটা স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়। তার মানে এখানে যে দুইটা রাশি আছে, স্কেলার রাশি, ভেক্টর রাশি, সেই এক টাইপের রাশি থেকে তুমি আরেক টাইপের রাশিতে কিভাবে কনভার্ট করতে পারো সেই জিনিসটাই আমাদের এখানে বের করতে হবে বা বের করে দেখাইতে হবে। সো আশা করি তোমরা এই জিনিসটা জানো। কোনো একটা ভেক্টর ক্ষেত্রকে বা ভেক্টর রাশিকে যখন আমরা ডাইভারজেন্স করি তখন আমরা একটা স্কেলার রাশি পাই, SCALAR। এবং আমরা যখন কোনো একটা স্কেলার ফর্মকে বা স্কেলার রাশিকে যখন আমরা গ্রেডিয়েন্ট করি, GRAD, গ্রেডিয়েন্ট, তখন আমরা একটা ভেক্টর ফিল্ড পাই। তার মানে তুমি কোনো একটা ভেক্টর ফিল্ডকে যদি ডাইভারজেন্স করো তাহলে একটা স্কেলার ফর্মেট পাবা, এবং একটা স্কেলার রাশিকে যদি গ্রেডিয়েন্ট করো তাহলে একটা ভেক্টর ফর্ম পাবা। তাহলে প্রশ্নতে সেই জিনিসটাই তোমাকে বের করতে বলছে যে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে এবং ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায় সেটা দেখাইতে হবে। তাহলে এখানে যেহেতু দুই টাইপের রাশি আছে তাহলে তুমি দুই টাইপের রাশি নিয়ে এখানে কাজ করতে হবে। তাহলে প্রথমত এই অংশটাকে আমরা আলাদা করে নিই। আচ্ছা, এ মান, এ যেহেতু একটা ভেক্টর, এই ভেক্টরকে তুমি স্কেলারে কনভার্ট করতে হবে। সো ভেক্টরকে স্কেলারে কনভার্ট করার জন্য কি করতে হয়, আমাদের ডট প্রোডাক্ট করতে হয়। সো আমরা ডট প্রোডাক্ট যদি করি, ডট প্রোডাক্ট মানে ডাইভারজেন্স আর কি। সো ডাইভারজেন্স অফ আমার এ ভেক্টর, সেটা করার মানে কি, আমার ন্যাবলার সাথে ডট প্রোডাক্ট করতে হবে এ ভেক্টরের। সো ন্যাবলার সাথে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করা মানে ন্যাবলা ডট আই। এখন ন্যাবলাকে তো আমরা IJK ফরম্যাটে লিখতে পারি এবং এ ভেক্টরকেও তোমার কিন্তু IJK ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এটার ডট প্রোডাক্ট হবে ডেল ডেল এক্স অফ AX প্লাস ডেল ডেল ওয়াই অফ AY প্লাস ডেল ডেল জেড অফ AZ। এখানে AX AY AZ হচ্ছে তোমার এ ভেক্টরের যে IJK এর সহগ, সেগুলোকে মিন করতেছি। তাহলে প্রথমত আমাকে অন্তরীকরণ করতে হবে 4x³ y²। তাহলে এটার সাপেক্ষে যদি 4x³ y² তুমি অন্তরীকরণ করো, 4x³ y² এবং দ্বিতীয়টা AY হচ্ছে -4 x² y³ z এবং AZ হচ্ছে তোমার -6 x y z³। এই যে আমরা এখানে এগুলো লিখছিলাম। সো এই তিনটার অন্তরীকরণ করতে হবে এখন। তাহলে প্রথমে যদি আমরা এই পার্টটা অন্তরীকরণ করি তাহলে হবে 3 × 12 x² y² প্লাস, বাট এখানে একটা মাইনাস আসবে কারণ সূত্রে এখানে তোমার AY এর মানেই মাইনাস আছে। তাহলে এটার যদি অন্তরীকরণ করি আমরা, তাহলে y এর সাপেক্ষে অন্তরীকরণ যেহেতু করতেছি, তাহলে y³ এটার অন্তরীকরণ করলে কত হবে, 3y²। তাহলে 3y² যদি এখানে লেখো তাহলে -x² y² ইন্টু z পাবা। এবং সর্বশেষ লাস্টে AZ, এই জিনিসটার যদি অন্তরীকরণ করি সূত্রের মাইনাস থাকবে আলাদা। তাহলে 3 × 6 = 18 x y z²। এবং খেয়াল করো, ডাইভারজেন্স, একটা ভেক্টর রাশিকে তুমি ডাইভারজেন্স করার ফলে তোমার যে রেজাল্টটা পাইছো এটা কিন্তু একটা স্কেলার রাশি বা স্কেলার ফিল্ডও বলতে পারো, বা স্কেলার ক্ষেত্র যেটাকে আমরা বলি আর কি। তাহলে আমরা একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে পরিণত করলাম। এখন আমাদের কাজ কি, একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করা। তাহলে আমাকে করতে হবে কি, গ্রেডিয়েন্ট নিতে হবে আমার যেই ফাই যে স্কেলার রাশিটা ছিল সেটার। তাহলে আমাদের ফাই এখানে কি আছে, 3x y² z প্লাস 3x y z² প্লাস 3y² z³। এটা যখন আমরা ফাইয়ের সাথে আমরা যখন গুণ দিব বা এটার যখন গ্রেডিয়েন্ট করব তখন আমার ফর্মুলাটা হবে এরকম, ডেল ডেল এক্স অফ ফাই ইন্টু আই ক্যাপ ডেল ডেল ওয়াই অফ ফাই ইন্টু জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ ফাই ইন্টু কে ক্যাপ। সো ফাই যেটা, সেটাকে আমরা একটু যদি পাশে দিয়ে লিখে রাখি তাহলে আমাদের বারবার উপরে যাইতে হবে না। 3x y² z, তার মানে 3x y² z প্লাস 3xy z², 3xy z² এবং লাস্ট 3y² z³ প্লাস 3y² z³। তাহলে এই পুরা ফাংশনটাকে প্রথমে তোমাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এই পাশটায় x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো থাকবে 3y² z, তারপর এই পার্টটা যদি x এর সাপেক্ষে করো তাহলে থাকবে
3yz² এবং এখানে এক্সের কোনো রাশিই নাই, তাহলে শুধুমাত্র এতটুকু ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াইয়ের সাপেক্ষে তারপর এই জিনিসটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে করলে আমার এখানে থাকবে 6xyz প্লাস এটাকে যদি করি আমরা 3xz², তারপর এই পার্টটাকে যদি আমরা করি প্লাস 6yz³ ইন্টু জে ক্যাপ, এবং লাস্ট জেডের সাপেক্ষে এই পুরো 5 ফাংশনের অন্তরীকরণ করতে হবে, জেডকে ভেরিয়েবল রেখে বাকি সব কনস্ট্যান্ট ধরে। তো এখানে হবে 3xy² প্লাস 6xyz দেন প্লাস 3 × 9 9y² z² ইন্টু কে ক্যাপ। তাহলে কোনো একটা স্কেলার রাশিকে আমরা যখনই গ্রেডিয়েন্ট করলাম তখন দেখো আই জে কে যুক্ত একটা মান চলে আসছে। সো এটা কি একটা ভেক্টর ক্ষেত্র না? এটাকে আমরা লিখতে পারি ভেক্টর ফিল্ড। তাহলে স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে এবং ভেক্টর ফিল্ডকে তুমি কিন্তু স্কেলার ফিল্ডে কনভার্ট করে ফেলতে পারছো এইভাবে। একটা সরল দোলকের চিত্র দেখানো আছে, উপরের অংশটা কাটা গেছে, মানে উপরে হচ্ছে তোমার যে উ বিন্দুটা আর কি, যেখানে তোমার সরল দোলকটাকে ঝুলানো আছে ওই পয়েন্টটা, এটাকে আমরা এখানে পাশে ছোট করে একটা এঁকে দেখাইছি। এই চিত্রে 30 গ্রাম ভরের একটা বব, তার মানে দোলকের যে ববটা সেটার ভর হচ্ছে 30 গ্রাম, এবং এটাকে তুমি উসি এএম এবং বিএন এর ইনফরমেশনগুলো এখানে তোমাকে দেওয়া আছে। সো পাশের চিত্র থেকে একটু দেখে নাও এই চিত্রে কোনটার লেন্থ কি। গতে তোমাকে বের করতে বলছে এ বিন্দুতে ববের বিভব শক্তি নির্ণয় করো। সো আমরা জানি এ বিন্দুটা হচ্ছে তোমার একটা ওই ববের জন্য হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্ট মানে হচ্ছে কি, এটা তার বিস্তার পয়েন্ট। সো বিস্তার পয়েন্টে যখন কোনো একটা বস্তু পৌঁছায় যায় ওই পজিশনে তার ভিতরে শুধুমাত্র বিভব শক্তিই থাকে, আর কোনো গতিশক্তি কিন্তু থাকে না, কারণ বিস্তার পজিশনে তোমার সরল দোলকের যে ভেলোসিটি সেটা থাকে কত, 0। তাহলে গতিশক্তি থাকার তো প্রশ্নই নাই, তোমার শুধুমাত্র বিভব শক্তি থাকবে। কি পরিমাণ বিভব শক্তি থাকবে সেটাই আমাদের এখানে বের করতে হবে। সো এটা বের করার ইজিয়েস্ট প্রসেস হচ্ছে আমরা এই যে সরল দোলক পুরো সিস্টেমটা আছে, এই সিস্টেমের একেবারে লোয়েস্ট যে পয়েন্টটা আছে দ্যাট ইজ আমাদের সি পয়েন্ট। এই সি পয়েন্টে আমরা চিন্তা করব আমাদের পৃথিবীর পৃষ্ঠটা। পৃথিবীর পৃষ্ঠটাকে যদি আমরা সি পয়েন্টে চিন্তা করি তাহলে সি পয়েন্ট থেকে এই বস্তুটার কতটুকু সরণ ঘটবে সেই হাইটটাই আমাদের এখন বের করতে হবে, দ্যাট ইজ আমাদের সিএম। আমরা কেন সি পয়েন্টে পৃথিবীটাকে চিন্তা করতেছি, পৃথিবীর পৃষ্ঠ? কারণ হচ্ছে তুমি যদি সি পয়েন্টে পৃথিবীর পৃষ্ঠ চিন্তা নাও করতা, তোমাকে তো তোমাকে তো বিভব শক্তি বের করতে হবে। বস্তুটা তো তোমার সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত হাইয়েস্ট এবং লোয়েস্ট এই দুইটা পয়েন্টে আছে, সি বিন্দুর নিচে কিন্তু কখনোই আসবে না। তাহলে তোমার এ বিন্দুর জন্য তুমি যদি পৃথিবীর পৃষ্ঠটা নিচে রেখে বিভব শক্তি যদি কাউন্ট করার চেষ্টা করতা, সেটার জন্য কিন্তু তোমার সি বিন্দুর যে বিভব শক্তিটা আগে থেকে ছিল সেটা কিন্তু বিয়োগ দিয়ে বের করতে হবে। তাহলে প্রতি বিন্দুতে বা প্রতি পয়েন্টে বিভব শক্তি বের করার জন্য যেহেতু আমাকে প্রতিবারই সি পয়েন্টের যে বিভব শক্তি সেটা বাদ দিতে হইতেছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ডিরেক্ট সি পয়েন্টেই আমাদের যে পৃথিবীর পৃষ্ঠটা সেটা কল্পনা করে নিই। তাহলে আমাদের কি ওই যে বাদ দেওয়ার যে অংশটা সেটা আর থাকলো না। তার মানে আমাদের এই যে পৃথিবীর সারফেস, এই সারফেস থেকে বা সাম্যাবস্থান থেকে এ পয়েন্টের যে হাইটটা, উলম্ব যে সরণটা, সেই উলম্ব সরণটাই আমাদের বের করতে হবে, এটাই আমাদের মেইন টার্গেট। সো এমসির মানটা যদি বের করতে হয় তাহলে কিভাবে আমরা এই কাজটা করব, সেটার জন্য কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন উসির মান হচ্ছে তোমার 1 মিটার, তাহলে উসির মান যদি 1 মিটার হয় তাহলে এখানে উ এর মান কত, 1 মিটার হবে না? কারণ দুইটা জ্যামিতিতে দেখতেও যদি দুইটা সমান লাগতেছে না, বাট অ্যাকচুয়ালি চিন্তা করো দুইটাই কিন্তু তোমার টোটাল ববের যে লেন্থ সেটা, তাহলে দুইটাই লেন্থ কত হবে, 1 মিটার। এবং এএম এর ভ্যালু তোমার দেওয়া আছে 30 সেন্টিমিটার, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার 0.3 মিটার। এবং বিএন সেটা দেওয়া আছে তোমার 20 সেন্টিমিটার, বাট সেটা তো আমাদের দরকার নাই, কারণ আমাদের এ বিন্দুর বিভব শক্তি দরকার। তাহলে এই যে এখানে সমকোণী একটা ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজে তুমি যদি উএম এর ভ্যালু বের করো এখন, তাহলে সেটা কিভাবে বের করতে পারবা? সমকোণী ত্রিভুজে উএম এর ভ্যালু পিথাগোরাস উপপাদ্য দিয়ে। তাহলে আমরা যদি একটা কাজ করি, উএম এর ভ্যালু যদি বের করতে চাই সেটা আমরা করতে পারি √1² - 0.3²। ওকে, তাহলে বের করলে কি হবে, আমাদের দরকার এমসি এর মান, যেটা হচ্ছে আমাদের এইচ এর মান, সেটাকে আমরা উসি এর চেয়ে, উসি থেকে কিন্তু উএম বাদ দিলেই কিন্তু এমসি পাওয়া যায়। এখানে জ্যামিতি থেকে খেয়াল করো, এই উএমটা তুমি যদি এই সম্পূর্ণ অংশটা থেকে বাদ দাও তুমি পাবা কোন অংশটা, এই যে অংশটা না? তাহলে সেটাই আমরা করলাম। তাহলে উসির মান এটা তো 1 মিটার,
তাহলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 0.3 স্কোয়ার। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি 1 মাইনাস 0.3 স্কোয়ার, তাহলে এটার ভ্যালু হবে প্রায় 0.046 মিটার। তাহলে ওই বিন্দুতে যে বিভব শক্তি ইপি সেটা কত হবে? ইপি অফ এ mg ইন্টু এইচ। সো ভরের মান 30 গ্রাম ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8 এবং উচ্চতা হচ্ছে 0.046 ইন্টু 9.8 ইন্টু 0.03। ওকে, সো ক্যালকুলেট করলে দেখবো আমরা বিভব শক্তি আসতেছে 0.0135 জুল। সো এই ভ্যালুটা হচ্ছে আমাকে এ বিন্দুর বিভব শক্তির মান। এখন আমাকে বের করতে হবে ঘ নম্বরে বলছে বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কি না। সো এই চিত্র থেকে যদি একটু খেয়াল করো, চিত্রে তোমার বি বিন্দু এবং সি বিন্দুটার দিকে একটু তাকাও। বি বিন্দুটা হচ্ছে তোমার সর্বোচ্চ পয়েন্ট থেকে তুমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স নামছো, এই ডিস্টেন্স নামার পরে যেই পয়েন্টে আসো এই পয়েন্টটা হচ্ছে তোমার বি পয়েন্ট। তার মানে বি পয়েন্টে নামার জন্যে তুমি উলম্ব বরাবর কতটুকু সরণ ঘটাইছো? এই উলম্ব বরাবর তোমার সরণটা হচ্ছে mn, বোঝা গেছে? তাহলে তোমার mn কতটুকু সেটাই তোমার এখানে বের করা দরকার। কিভাবে বের করতে পারবা এখানে mn এর ভ্যালুটা? সেই mn এর ভ্যালুটা বের করার জন্য আমরা এখানে যেরকম ত্রিভুজটাকে আলাদা করে নিয়েছিলাম, এখানে আমরা আরেকটা ত্রিভুজ আলাদা করে নিই। ধরো এই একটা ত্রিভুজ আমরা আলাদা করলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই পয়েন্টটা হচ্ছে আমাদের n পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, উপরে হচ্ছে উ পয়েন্ট। তাহলে উবি হচ্ছে আমাদের 1 মিটার আগের মতোই, বাট প্রশ্নে বিএন দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে তোমার 0.2 মিটার। তাহলে উএন কত? উএন আবার আগের মতোই পিথাগোরাস উপপাদ্যতে আমরা বের করব, রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 0.2 স্কোয়ার। বাট উএন বের করে আমাদের লাভ হবে কি? উএন বের করে লাভ হবে এই যে তুমি বুঝতে পারবা যে বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে আসার ফলে অনুভূমিকভাবে কতটুকু সরণ ঘটছে, সেই এইচ এর মানটা এটা। এখন সেটা দিয়ে কী করব আমরা? আমরা জানি এই বিন্দুতে বস্তুর ভ্যালোসিটি কত? আদিবেগ 0। তাহলে বস্তুর আদিবেগ 0, বস্তুটা এইচ পরিমাণ সরণ ঘটানোর পরে যেই অবস্থানে পৌঁছাইছে, কোন অবস্থানে পৌঁছেছে? বি অবস্থানে। তাহলে সেই অবস্থানের যে ব্যাগ ভি অফ বি সেটা যদি আমরা বের করি, সেটার ইকুয়েশন কী হবে? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এ অবস্থানের ভ্যালোসিটি তো 0, তাহলে বি অবস্থানের ভ্যালোসিটির জন্যে তোমার প্রয়োজন 2g ইন্টু এইচ এর মান। বুঝতে পারছো এখানে কোন এইচের দরকার? বস্তুটা যতটুকু উলম্বভাবে সরণ ঘটছে ততটুকু এইচ, এবং সেই মানটাই আমরা এখানে বের করব এই ইউএন এর মানটা বের করার মাধ্যমে। ঠিক আছে, তাহলে আবার মূল চিত্রটার দিকে তাকাও। এতটুকু অংশ হচ্ছে আমাদের এখানে এখনকার কেসের জন্য ক্যাপিটাল এইচ। আমরা বের করছি ইউএন, অর্থাৎ একেবারে টপ পয়েন্ট থেকে এন পয়েন্ট পর্যন্ত বের করছি এটা। এবং একটু আগে গ নম্বরে আমরা কি উ থেকে এম পর্যন্ত ডিস্টেন্স বের করছিলাম না? খেয়াল আছে? এই যে উ থেকে এম পর্যন্ত ডিস্টেন্স আমরা বের করছিলাম। তাহলে আমাদের ইউএন থেকে যদি আমরা ইউএম বাদ দেই, উ এন থেকে আমরা যদি বাদ দেই ইউএম, সেটাই কি আমাদের এখানে ক্যাপিটাল এইচ না? হ্যাঁ, সেটাই কিন্তু আমাদের এখানে ক্যাপিটাল এইচ। তাহলে আমরা কি করব? ইউএন থেকে বাদ দিব এইচ। তাহলে এখানের যে ভ্যালুটা, এটা মান হবে রুট ওভার 1 মাইনাস 0.2 হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমার 0.979 মিটার। এবং ইউএম হচ্ছে তোমার, ইউএম এর যে ভ্যালুটা সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস 0.3 স্কোয়ার। সো 0.3 স্কোয়ার, এবং এটা আসতেছে আমাদের 0.953 বা 954 মিটার আমরা লিখতে পারি। তাহলে দুইটা থেকে যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের এইচ এর মান এখন বের হয়ে যাবে। তাহলে আমাদের যে এইচ সেটা হবে 0.979 মাইনাস 0.954। তাহলে 0.979 থেকে বাদ দিয়ে যদি 0.954, তাহলে আমাদের ভ্যালু বের হবে 0.025। তার মানে আমাদের এইচ এর মান কিন্তু বের হয়ে গেছে। তাহলে বি বিন্দুর আমাদের যে ভ্যালোসিটি ভি অফ বি সেটা হবে রুট ওভার 2 ইন্টু
9.8 ইন্টু 0.025, তাহলে অ্যান্সার ইন্টু 2 ইন্টু 9.8, এটা করলে রেজাল্ট দেখবে প্রায় 0.7 মিটার পার সেকেন্ড ইনভার্সের কাছাকাছি আসতেছে। তাহলে এখন যদি এই বি বিন্দুর গতিশক্তি বের করো, কে অফ বি হাফ অফ এম ভিভি স্কোয়ার, বাকিটা তো ইজি। তাহলে এটার স্কোয়ার ইন্টু ভর হচ্ছে তোমার, ভর কত যে 30 গ্রাম ভর, তাহলে এটাকে কেজিতে নিলে 0.03 ইন্টু 0.5, তাহলে 7.35 ইন্টু 10⁻³ জুল গতিশক্তি তোমার বি পয়েন্টে। এবং সি পয়েন্টের ক্ষেত্রে আমরা একটু আগেই মনে আছে আমরা ধরছিলাম সি পয়েন্টে তোমার ভূমিটা বা ভূমির লেভেল বা সাম্যাবস্থাটা সি পয়েন্টে। সাম্যাবস্থাটা সি পয়েন্টে ধরার আরেকটা বেনিফিট হচ্ছে যে তুমি সি পয়েন্টে বলতে পারো তোমার যে বিভব শক্তি সেটা কত, 0। তাহলে সি পয়েন্টের বিভব শক্তি যেহেতু 0, তার মানে সি পয়েন্টে যে তোমার সমগ্র শক্তিটা সেটা তোমার কোন ধরনের শক্তিতে কনভার্ট হবে, গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে প্রতিটা পজিশনে টোটাল শক্তি তো সংরক্ষণ থাকে, এটা তো আমরা জানি। ঠিক সিমিলারলি এ পয়েন্টে শুধুমাত্র গতিশক্তি আছে, কোনো এ পয়েন্টে শুধুমাত্র বিভব শক্তি আছে, কোনো গতিশক্তি নাই। এবং আমাদের যেই সি পয়েন্টও শুধুমাত্র গতিশক্তি আছে, কোনো বিভব শক্তি নাই। তাহলে এ পয়েন্টে যেই গতিশক্তি সেটাই কি আমরা কি বলতে পারি, এ পয়েন্টের যে বিভব শক্তি সেটাকে কি আমরা সি পয়েন্টের গতিশক্তি বলতে পারি না? অবশ্যই সেটাই বলা যায়। তার মানে আমাদের ইকে অফ সি সেটা হবে আমাদের কি পি অফ এ পয়েন্টের যে বিভব শক্তি সেটা আমরা বের করছিলাম গতে, সেটা হচ্ছে 0.0135 জুল। অর্থাৎ ক্লিয়ারলি এখানে দেখতেই পাইতেছো যে আমাদের যে ইকে অফ বি ইজ ডাজেন্ট ইকুয়ালস টু ইকে অফ সি। তাহলে বি বিন্দু এবং সি বিন্দু যে গতিশক্তি সেটাকে অর্ধেক, আচ্ছা আমাদের তো সমান হবে কিনা সেটা জিজ্ঞেস করে নাই, অর্ধেক কিনা সেটা জানতে চাইছে। তাহলে 0.135কে যদি আমরা অর্ধেক করি, অথবা আরেকটা কাজ করি, ইকে অফ বিটা এটাকে আমরা ডাবল করে দেখি কত আসে। এটাকে যদি আমরা ডাবল করি 0.0147 জুল আসে, বাট আমার তো এখানে কত আছে 0.0135, তাহলে এটা কিন্তু এটার ডাবল হবে না। সো এখানে একটা সেট আপ দেখানো আছে আমাকে, একটা দণ্ডকে আমরা বিভিন্ন অক্ষের সাপেক্ষে ঘুরাইতেছি। একটা হচ্ছে তোমার পিকিউ অক্ষ, এটার সাপেক্ষে ঘোরানো যায়, আবার আমাদের এক্স ওয়াই অক্ষ এটার সাপেক্ষে ঘোরানো যাইতেছে। এবং আমি এই দণ্ডের যে মাথা আছে, এই মাথায় আমি একটা ফোর্স প্রয়োগ করছি যেটার ভ্যালু হচ্ছে 400 নিউটন। এবং আমাকে কিছু মান দিয়ে দিছে, আমার যে দণ্ডটা আছে সেটা মোট হচ্ছে আড়াই প্লাস আড়াই 5 মিটার দৈর্ঘ্যের, এবং এটার মধ্যবিন্দু হচ্ছে এক্স ওয়াই রেখাটা। এবং এই যে দণ্ডের তার ভর দেওয়া আছে আমার 8 কেজি। তাহলে আমাকে গতে বের করতে বলছে পিকিউ অক্ষের সাপেক্ষে এবি দণ্ডের টর্ক নির্ণয় করো। তাহলে আমরা জানি টর্কের যে ইকুয়েশন হচ্ছে টাউ ভেক্টর ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ, অথবা টর্কের মান যখন আমরা বের করতে চাই তখন সেটা হয় আর এফ সাইন থিটা। এখানে আমরা দেখি যে আর এবং এফ যে দুইটা ভেক্টর আছে সেগুলোর মধ্যেকার কোণ কত, যেটাই আমাদের থিটা হবে। এফ ভেক্টরটা দেখো এই স্পর্শকের সাথে লম্বভাবে আছে, বা তোমার দণ্ডের এরকম স্পর্শ বরাবর ফোর্স অ্যাপ্লাই করা আছে। এবং আমার যে ব্যাসার্ধ ভেক্টরটা সেটা হচ্ছে যেই বিন্দু থেকে আমরা যেই বিন্দুকে কেন্দ্র করে আমরা বস্তুটাকে ঘুরাইতেছি, সেই বিন্দু থেকে তোমার যেই বিন্দুতে তুমি বল প্রয়োগ করবা সেই বিন্দু পর্যন্ত যেই ভেক্টরটা সেটাই হচ্ছে আমাদের আর ভেক্টর। তো এখন খেয়াল করো তো, এই আর ভেক্টরটা যদি এদিকে পুশ করো তাহলে আর ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যকার কোণ থিটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি না? এবং সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1 হয়। তার মানে শুধু আর ইন্টু এফ এই দুটা মানই আমাদের লাগবে। সো এখানে দেখো তো পিকিউ অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে যদি তুমি বস্তুটাকে ঘুরাও তাহলে তোমার ব্যাসার্ধ হবে কতটুকু, এই পুরাটা না, এই পুরাটা হচ্ছে কত 5 মিটার। তাহলে 5 ইন্টু ফোর্স এখানে অ্যাপ্লাই করছো 400 নিউটন, তাহলে 2000 নিউটন মিটার হচ্ছে তোমার টর্কের ভ্যালু। আশা করি বুঝতে পারছো এই পার্টটা। ঘতে আমাকে কি জিজ্ঞেস করছে, পিকিউ এবং এক্স ওয়াই এর মধ্যে কোন অক্ষের সাপেক্ষে তুমি দণ্ডটাকে অধিকতর সহজে ঘুরাইতে পারবা। আচ্ছা, তার মানে তুমি দুইটা পজিশনে তাকে ঘুরাইতে পারতেছো। একটা হচ্ছে তোমার পিকিউ অক্ষ, আরেকটা হচ্ছে কি এক্স ওয়াই অক্ষ।
এখন ঘূর্ণনের ক্ষেত্রে তোমার সহজ হওয়া, সহজ লাগা, কঠিন লাগা, এই ঘটনাটা কেন আসতেছে? এটা আসার মূল রিজন হচ্ছে, দেখো আমরা যখন একটা বস্তুকে, ধরো এটা ধরো একটা কঠিন বস্তু, এম ভরের একটা বস্তু, এখানে ধরো আরেকটা ভর ওয়াইজ এম ভরের একটা বস্তু আছে। এখন দুইটার যে ভ্যালু, ভরের মান দেখে তুমি বুঝতে পারতেছো যে কোন ভরটা ভারী, কোন ভরটা হালকা। এখন তোমাকে যদি বলি যে তুমি এই ভরের বস্তুটাকে নাড়াবা, এই বস্তুটাকেও নাড়াবা, তো তখন তুমি কোন বস্তুটাকে ইজিলি নাড়াইতে পারবা, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? যেটার ওজন বেশি, সিম্পলি সেটাকে তোমার নাড়াইতে বেশি পরিমাণ কষ্ট করা লাগবে, অথবা যেটার হালকা সেটা তুমি ইজিলি এটাকে মুভ করে ফেলতে পারবা। তার মানে তার ওজন যত বেশি, তোমাকে তত বেশি কষ্ট করে তাকে মুভ করতে হইতেছে। এখন এই জিনিসগুলো তো আমরা রৈখিক ক্ষেত্রে আলোচনা করতেছি। তাহলে ওজন যত বেশি, তুমি তাকে তত কষ্টে মুভ করতে পারতেছো। এখন ওজন যে জিনিসটা অ্যাকচুয়ালি এখানে জড়তা হিসেবে কাজ করতেছে। আমরা যদি ওজন না বলে জিনিসটা জড়তা দিয়ে বলতাম, জিনিসটা আরও সুন্দর হইতো। যে বস্তুর জড়তা বেশি, অর্থাৎ এখানে যেহেতু দুইটা বস্তুই স্থির অবস্থায় আছে, যে বস্তুর স্থিতি জড়তা যত বেশি, তুমি তাকে তত কষ্ট হবে তাকে নাড়াইতে। তাহলে রৈখিক ক্ষেত্রে যেহেতু জড়তা দিয়ে ব্যাখ্যাটা দিছি, আমাদের যদি কেসটা রৈখিক না হয়, কৌণিক হয়, তখনও যদি আমাকে বলে যে একটা বস্তুকে কৌণিক পথে ঘুরাইতে কোনটাতে কষ্ট করা লাগবে, কোনটাতে কষ্ট করা লাগবে না, তখন সেই ঘটনাটার ব্যাখ্যাটাও আমরা কী দিয়ে দিব? জড়তা দিয়ে দিব। বাট সেখানে তো আর জড়তা নাই কৌণিক ক্ষেত্রে, সেখানে আমাদের কি আছে? জড়তার ভ্রামক। যেমন রৈখিক ক্ষেত্রে ভর যে জিনিসটা মিন করে, আমরা জানি কৌণিক ক্ষেত্রে জড়তার ভ্রামকের এক্স্যাক্ট সেই কাজই কিন্তু থাকে। তার মানে আমাদের এই দুইটা কেসের জন্য জড়তার ভ্রামক বের করতে হবে। সো কেস দুইটা কি? আই অফ পি কিউ। সো আমরা জানি পি কিউ অক্ষের সাপেক্ষে যখন আমরা ঘুরাবো, তখন আমাদের জড়তার ভ্রামকের যে ইকুয়েশন, ওয়ান থার্ড অফ এম এল স্কোয়ার। এবং আমরা যখন তাকে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরাই, তখন তার জড়তার ভ্রামকটা হয় 1/12 ইন্টু এম এল স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে তোমার দণ্ডের ভর, যেটা বলা আছে 8 কেজি। এল হচ্ছে দণ্ডের মোট দৈর্ঘ্য। এমন না যে দণ্ডটাকে তুমি যেই পজিশনের সাপেক্ষে ঘুরাইতেছো সেই পজিশন থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত দৈর্ঘ্য কত, এমন না, টোটাল যে দৈর্ঘ্যটা, সেটার জন্য তোমার ইকুয়েশন দুইটা এরকমভাবে লেখা আছে। তাহলে এখানে হবে 5 স্কোয়ার, তাহলে 1/12 ইন্টু 8 ইন্টু 5 স্কোয়ার। তাহলে তুমি যদি তুলনা করো আই অফ পি কিউ ডিভাইড বাই আই অফ এক্স ওয়াই, তো দুইটা যদি ভাগ দাও, তাহলে উপরে শুধু থাকবে তোমার 1/3 এবং নিচে থাকবে 1/12, অথবা এটাকে লিখতে পারো 12/3 বা 4। তার মানে আই অফ পি কিউ ইজ ইকুয়ালস টু 4 অফ আই অফ এক্স ওয়াই। এই জিনিসটাকে কী মিন করতেছে? এই যে আমাদের একটা সূত্র পাইলাম বা একটা সিদ্ধান্তে পৌঁছাইলাম, এটা দিয়ে কী বুঝতেছি আমরা? যে আমার এক্স ওয়াই ফরমেশনে, এই যে দেখো আই অফ এক্স ওয়াই মানে এক্স ওয়াই, এটাকে অক্ষ ধরে যখন বস্তুটাকে ঘুরাইতেছিলাম, তখন তার জড়তার ভ্রামক যত ছিল, তার 4 গুণের সমপরিমাণ জড়তার ভ্রামক প্রয়োজন হবে পি কিউর সাপেক্ষে তাকে ঘুরাইতে। তাহলে জড়তার ভ্রামককে তোমাকে বলছিলাম ভরের সাথে তুলনা করতে। তো জিনিসটা এরকমভাবে চিন্তা করো যে একটা ভর আরেকটার 4 গুণ, তাহলে যেটার ভর বেশি সেটাকে অবশ্যই তোমার বেশি জড়তা দিতে হবে, বা সেটাকে ঘোরানো কষ্টকর হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? পি কিউর সাপেক্ষে যে ঘুরাইতে তোমার এখানে কি বেশি পরিমাণ কষ্টকর হবে, আর এক্স ওয়াই সাপেক্ষে ঘুরাইতে সহজ হবে। সো দুইটা ভেক্টর, এ ভেক্টর দেওয়া আছে আমার 2i মাইনাস 2j প্লাস 2k, এবং বি ভেক্টর দেওয়া আছে আই ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস 6k ভেক্টর। সো এখন আমাকে এই যে দুইটা ভেক্টর দিয়ে উপরে দেখো দুইটা চিত্র দেখানো আছে, যেখানে এ ভেক্টর বি ভেক্টরের মধ্যকার কোণ দেখানো আছে θ1, এবং এ ভেক্টর প্লাস ভি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মধ্যকার কোণ দেখানো আছে θ2। গতে আমাকে বের করতে বলছে ভেক্টর বি বরাবর ভেক্টর এ এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো।
সো গ নাম্বারটা যদি আমরা করি, ভি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এই জিনিসটা বলতে কি বোঝাইতেছে? তোমাকে যেই ভেক্টরের বরাবর লম্ব অভিক্ষেপ বের করতে বলবে, একটা কাজ করবা সবসময়, ওই ভেক্টর বরাবর একটা দণ্ড চিন্তা করো। মনে করো এই ভেক্টর বরাবর আমাদের একটা তক্তা আছে, ঠিক আছে? বা মনে করো আমাদের যে সারফেসটা ধরো এই ভেক্টর বরাবর। এখন এই যে যেইটার বরাবর আমাদের বের করতে বলবে সেইটার একেবারে লম্বভাবে, লম্ব মানে কি, এই যে এই ডিরেকশনটা হচ্ছে এটার লম্ব, এটার লম্ব ডিরেকশন বরাবর তুমি বাইরে থেকে একটা কাজ করবা, যে বাইরে থেকে তুমি লাইট সোর্স দিবা। ধরো এখান থেকে তুমি লাইট দিতেছ, এই লাইট থেকে আলো আসতেছে, একেবারে লাইট যে আলোগুলো আসতেছে সেগুলো একেবারে লম্ব বরাবর। কিসের লম্ব বরাবর? তোমার যে অক্ষ বরাবর অভিক্ষেপ নির্ণয় করতে বলবে সেই অক্ষের লম্ব বরাবর। এই লম্ব বরাবর যে লাইটগুলো ফেলবে, সেই লাইটগুলো ফেলার সময় তোমার এই যে এ লাঠিটা, এটাকে ভেক্টর না চিন্তা করে এটা একটা লাঠি। এই লাঠির যতটুকু অংশ জুড়ে ছায়া থাকবে, ধরো এটা কতটুকু অংশ জুড়ে ছায়া থাকবে, ধরো এই অংশে লাইট নির্দ্বিধায় পৌঁছাইতে পারতেছে, এই অংশে নিচে একেবারে লাইট পৌঁছায় গেছে, এই পার্টেও কিন্তু লাইটটা এই যে বি তলটা ছিল সেই তলে পৌঁছে গেছে। বাট যখনই তোমার এই তলের ভিতরে আঘাত করার চেষ্টা করতেছে লাইটটা, সে কিন্তু তোমার অন্য যে ভেক্টরটা আছে এ ভেক্টর, এই এ ভেক্টরের উপরে কিন্তু পড়তেছে। তাহলে এটা যদি ধরো একটা কাঠের তক্তা হয়, সেইটার কারণে কিন্তু নিচে কোনো লাইট পৌঁছাবে না, পৌঁছাবে কি, এটার ছায়া পৌঁছাবে নিচে। তাহলে কতটুকু অংশ জুড়ে ছায়া পড়বে? যতটুকু অংশ জুড়ে না এখান থেকে যে লম্বটা আঁকবা এই সারফেসের উপরে, এই ততটুকু অংশ জুড়ে কিন্তু এখানে ছায়া পড়ে থাকবে। অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটা জুড়ে সেখানে কি ছায়া থাকবে লাঠির উপর। লাঠির যতটুকু অংশ জুড়ে ছায়া থাকবে সেই অংশটাকেই আমরা বলি অভিক্ষেপ। তাহলে এই জিনিসটা কার অভিক্ষেপ? বা অভিক্ষেপকে আরেকটাভাবে মনে রাখতে পারো, অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। তাহলে এই যে অংশটা আমরা দেখাইতেছি এক্স, এটা কার ছায়া? এটা হচ্ছে তোমার এ যে ভেক্টরটা আছে এ ভেক্টরের ছায়া, বাট কার বরাবর বা কার উপর? ভি ভেক্টরের উপর। সেই জিনিসটাই তোমাকে এখানে বের করতে বলছে। তাহলে এটা কীভাবে বের করবা? এখানে যে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাইতেছ, সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি এই θ1 এই কোণটা যদি নাও, এই কোণটা নিয়ে তোমার এ ভেক্টরের সাহায্যে এই এক্সের মান এই দুটাকে যদি একসাথে কানেক্ট করার চেষ্টা করো, দেখবা যে তোমার এখানে cos θ1 উপরে হচ্ছে এক্স এবং নিচে হচ্ছে তোমার এ ভেক্টরটা, বা অ্যাকচুয়ালি আমাদের এ ভেক্টরের মান হবে এখানে, তার মানে আমাদের যে এক্স এটা হবে এ ভেক্টরের মান ইন্টু cos θ। তাহলে আমাদের এ cos θ এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই আমাদের কিসের মান? এই ভ্যালুটাই হচ্ছে আমাদের ওই বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান। তাহলে সেটাই আমাদের এখন বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী এ cos θ এই ভ্যালুটা বের করতে হবে। এখন এই ভ্যালুটা কীভাবে বের করব? আমরা জানি যেহেতু এই ভেক্টর ভি ভেক্টরগুলোকে ভেক্টর ফর্মে দেওয়া আছে, এবং ভেক্টর ফর্ম থেকে আমরা এই পার্টটা আমরা একটাভাবেই বের করতে পারি। সেটা হচ্ছে যখন আমরা দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করি, তখনই আমরা কোনো একটা ভেক্টরের সাথে cos সাথে গুণ আকার পাই। তাহলে এইখান থেকে যদি আমাদের এ cos θ প্রয়োজন হয়, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তাহলে এখানেও তাহলে সেই কাজটাই করি আমরা, এ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইড বাই ভি ভেক্টরের মান। তাহলে যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি করি আমরা, এবং ভেক্টরগুলোকে যখন আই জে কে ফরম্যাটে দেওয়া থাকে, তখন আমরা জানি ডট প্রোডাক্ট করা খুব ইজি। কিভাবে? আই জে কে এর সহগগুলোকে গুণ করে যোগ করে দিলে হয়ে যায়। তাহলে এ এবং ভি এর ক্ষেত্রে আই এর সহগ গুণ করলে হবে 2 প্লাস 6 প্লাস 12, এবং নিচে হচ্ছে ভি ভেক্টরের মান। তাহলে ভি ভেক্টরের মান হবে রুট ওভার আই এর সহগের স্কোয়ার, দ্যাট ইজ 1, প্লাস জে এর সহগের স্কোয়ার, তাহলে -3 স্কোয়ার করলে 9 হবে, এবং 6 স্কোয়ার এটা করলে কত হবে? 36। তাহলে উপরে তোমার হইতেছে 20 এবং নিচে হবে রুট ওভার 46। সো এই ভ্যালুটাই হচ্ছে তোমার লম্ব অভিক্ষেপের মান। ওকে, সো ঘ নম্বরে দেখি কি বলছে। সো ঘ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে θ1 θ2 হওয়া সম্ভব কিনা সেটা বের করো। সো θ1 θ2 সমান হওয়া সম্ভব কিনা। সো θ1
আমরা জানি θ1 হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের মধ্যাকার কোণ। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যাকার কোণ যদি আমাদের বের করতে হয়, আমরা কিভাবে বের করতে পারি? আমাদের cos θ ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারি। সো একটু আগে এখান থেকে আমরা চাইলে cos θ কে যদি আলাদা রাখি, এবার এ কে অপর পাশে পাঠিয়ে দিই আমরা, তাহলে উপরে হবে এ ভেক্টর ডট বি ভেক্টরের ডট প্রোডাক্ট এবং নিচে হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মানের গুণফল। তাহলে উপরে হবে ডট প্রোডাক্ট, উপরে 20 এবং নিচে এ ভেক্টরের মান যদি বের করো, এ ভেক্টরটা হচ্ছে 2 2 2, অর্থাৎ 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 4 প্লাস 4, অর্থাৎ √12 ইন্টু √46। সো এখান থেকে যদি থিটা বের করো, তাহলে থিটা হবে তোমার শিফট cos ইনভার্স 20 ডিভাইডেড বাই √46 ইন্টু 12, 31.65 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের θ1। সো θ2 বের করার জন্য আমাদের দেখো কি কি লাগবে, ভেক্টরগুলোর যোগফল এবং বিয়োগফল লাগবে। সো এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল বিয়োগফলটা আগে আমরা বের করি। সো এ ভেক্টর এবং বি ভেক্টর যদি যোগ করি আমরা, দ্যাট ইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যোগ করলে আই এর সহগের সাথে আই এর সহগ যোগ, জে এর সহগের সাথে জে এর সহগ এবং কে এর সহগের সাথে কে এর সহগ যোগ। তাহলে 3i মাইনাস 5j প্লাস 8k হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি করি আমরা, তাহলে হবে i প্লাস জে মাইনাস 4k। ওকে, তাহলে এখন আমাদের θ2 যদি বের করতে হয়, θ2 এর জন্য সেম ইকুয়েশন আমরা ইউজ করব। এটা হচ্ছে ঘ নাম্বার। উপরে হবে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। দুইটা ভেক্টর যদি ডট প্রোডাক্ট করো, তাহলে আই এর সহগ জে এর সহগ কে এর সহগের গুণফলগুলো যোগ করলে হয়। তাহলে 3 মাইনাস 5 এবং মাইনাস 32, 3 মাইনাস 5 মাইনাস 32, এটা হচ্ছে উপরে। এবং তোমার নিচে লিখতে হবে কি, এ ভেক্টর এবং বি ভেক্টর এই প্রতিটার মানের গুণফল লিখতে হবে নিচে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই পুরোটা মিলেই তো নতুন একটা ভেক্টর হয়েছে এখন। সো এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর 3 স্কোয়ার 5 স্কোয়ার আর 8 স্কোয়ার। সো 8 স্কোয়ার হচ্ছে 64, 5 স্কোয়ার হচ্ছে 25 এবং 3 স্কোয়ার হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে √98। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি এখন বের করো, সেটা হচ্ছে 16 প্লাস 1 প্লাস 1, তাহলে √18। তাহলে নিচে হবে √98 ইন্টু √18। তাহলে এখান থেকে যদি θ2 বের করো, সেটা হবে শিফট cos ইনভার্স, উপরে হচ্ছে আমাদের 3 মাইনাস 5 মাইনাস 32 এবং নিচে হচ্ছে √98 ইন্টু 18 এবং এই অ্যাঙ্গেলটা আসে আমাদের 144.04 ডিগ্রি। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতেই পাইতেছি θ1 θ2 কি সমান না। সো এই ক্যালকুলেশনটা যেহেতু ক্যালকুলেটর দিয়ে আমি করছি, এখন হয়তো আমার ভুল যেতে পারে তাড়াহুড়ায়, তো তারপরে তোমরা ম্যাথের যে ক্যালকুলেশনগুলো সেগুলো আবার একটু নিজেরা ক্যালকুলেটর দিয়ে ট্রাই করবা। আচ্ছা, সো এখানে একটা পৃথিবীর চিত্র দেওয়া আছে এবং বিভিন্ন বিভিন্ন পয়েন্টের নাম দেওয়া আছে। যেমন উ হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এ হচ্ছে কেন্দ্র থেকে r/2 ডিস্টেন্সে একটা পয়েন্ট, বি হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত, আমাদের কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে বি পয়েন্টটা এবং সি পয়েন্টটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে r/2 ডিস্টেন্স উপরে। এখন আমাকে বলছে এই চিত্রে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ এবং মহাকর্ষ ধ্রুবক যদি এগুলা হয়, গ নম্বরে বলছে পৃথিবীর সি বিন্দুতে বা অ্যাকচুয়ালি সি বিন্দুতে আমাদের মহাকর্ষীয় প্রাবল্যের মান কত হবে। সো আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য বলতে যেই কথা, মহাকর্ষীয় প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ সেম জিনিস। অভিকর্ষ ত্বরণ দুইটার ইকুয়েশনই সেম। মহাকর্ষ প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন আমরা জানি G = G M বাই স্মল r স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা বসাই, আমাদের কোন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে বা মহাকর্ষ প্রাবল্য বের করতে বলছে? সি বিন্দুতে। এখন সি বিন্দুতে ক্যাপিটাল G, এটা তো ধ্রুবক, 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু ক্যাপিটাল M, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6
সবগুলো এসআই এককে বসাইতেছি। নিচে হচ্ছে স্মল আর স্কোয়ার। স্মল আর এর মিনিং হচ্ছে কেন্দ্র থেকে যেই বিন্দুতে আমি মহাকর্ষীয় প্রাবল্য অথবা অভিকর্ষ ত্বরণ বের করব, কেন্দ্র থেকে ওই পয়েন্ট পর্যন্ত দূরত্ব। সো এই দূরত্বটা আশা করি বুঝতে পারতেছো। পৃষ্ঠ পর্যন্ত তো তোমার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ প্লাস r/2, তার মানে এখানে হবে 3r/2। সো কেন্দ্র থেকে তুমি 3r/2 দূরত্বে আসো, তাহলে নিচে লিখতে হবে 3 × r/2 বা 3/2কে আলাদা করে এটাকে স্কোয়ার করলাম এবং ক্যাপিটাল আর স্কোয়ার এখানে আমরা আলাদা করলাম, অথবা ক্যাপিটাল আর এর মানটাই লিখে ফেলি 6.4 × 10⁶ হোল স্কোয়ার। ঠিক আছে, এটা করলে আমাদের ওইখানের অভিকর্ষ ত্বরণ অথবা প্রাবল্য বের হয়ে যাবে। তাহলে উপরে লিখব GM, তাহলে G × M এর মান 6 × 10⁻²৪ 6400, নিচে হবে 9/4 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে 6400 ইন্টু হোল স্কোয়ার। ওকে, সো এটা করলে আমরা দেখবো আমাদের রেজাল্ট অ্যারাউন্ড 4.35 m/s²তে আসবে, অথবা এটাকে চাইলে তোমরা Nm/kg এরকমভাবে লিখতে পারো। দুটোই সেম মিনিং, m/s² Nm/kg। যেহেতু মহাকর্ষ প্রাবল্য বলছে এখানে, তাহলে Nm/kg-তেই রাখো। আচ্ছা, ঘ নম্বরে বলছে বি এবং সি বিন্দুতে 10 কেজি ভরের একটা বস্তুর ওজন সমান হবে কি না। সো আমরা জানি কোন একটা বস্তুর যখন ওজন বের করতে হয়, সেই ওজনের ইকুয়েশনে W = mg, অর্থাৎ ভর তো সেম থাকে, অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের জন্য বস্তুর ওজনের পরিবর্তন হইতে পারে, এই জিনিসটা আমরা জানি। সো বি বিন্দু সি বিন্দু, পৃথিবীর ক্ষেত্রে তুমি এই দুই বিন্দুতে যেখানে যাও না কেন তোমার ভর থাকবে কি সেম, বাট অভিকর্ষ ত্বরণ ভিন্ন হবে, এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা B/W বের করি, যে বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের জন্য তোমার বি বিন্দুতে কি পরিমাণ ওজন ফিল হবে। তাহলে বি বিন্দুতে ভর হচ্ছে 10 কেজি এবং বি বিন্দুটা হচ্ছে আমাদের পৃষ্ঠ। এখন পৃষ্ঠের জন্য চাইলে এখানে অভিকর্ষ ত্বরণ আলাদাভাবে বের করতে পারো, GM/r², যেখানে আর এর মান ব্যাসার্ধ ইনপুট দিবা, সেটা দিয়ে করলে আমরা জানি অ্যান্সার কত আসে, এই কারণে আমরা এটা বের করলাম না। দ্যাট মিন্স 98 নিউটন হচ্ছে 10 কেজি ভরের বস্তুর বি বিন্দুতে ওজনের মান। এখন সি বিন্দুতে ওজন কত হবে, 10 × G' বা G(c). এখন সি বিন্দুর অভিকর্ষ ত্বরণ, এটা কিন্তু আমরা একটু আগেই বের করছি, যদিও আমরা সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ প্রশ্নে বলা নাই বের করতে, বাট আমরা যদি এই জিনিসটা জানা থাকতো যে মহাকর্ষীয় প্রাবল্য যেই কথা, আমাদের অভিকর্ষ ত্বরণ একই কথা, তাহলে আমাদের সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের যে মানটা বের হয়েছে সেটাই অ্যাকচুয়ালি আমাদের অভিকর্ষ ত্বরণের মান, দ্যাট ইজ 43.5 নিউটন। ওকে, তাহলে দুইটার ওজন কি সমান হবে? সমান হবে না, এটা তো আমরা প্রশ্ন দেখেই বুঝতে পারছিলাম যে ভিন্ন ভিন্ন অবস্থানে তার ওজনও কি হবে, ভিন্ন ভিন্ন হবে, যেহেতু অভিকর্ষ ত্বরণ ভিন্ন হয়ে গেছে। তিনটা তারের দৈর্ঘ্য একই এবং তাদের ব্যাস দেওয়া আছে ভিন্ন ভিন্ন, একটা হচ্ছে 3 মিলিমিটার, একটা 4 মিলিমিটার এবং আরেকটা 5 মিলিমিটার। এখন তার তিনটাতে তুমি সমপরিমাণ বল প্রয়োগ করছো, অর্থাৎ 6 × 10⁻³ নিউটন। বাট বুঝতেই পারছো তিনোটার যেহেতু তোমার এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা কিন্তু ভিন্ন ভিন্ন সাইজের হবে, যদিও তাদের দৈর্ঘ্য সেম, বাট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন হওয়ার ফলে তিনোটার কিন্তু তোমার স্ট্রেচিংও ভিন্ন ভিন্ন হবে। যেমন একটার দৈর্ঘ্য পাইছে তোমার 4% বাড়ছে, আরেকটা 2% বাড়ছে, আরেকটার 1% বাড়ছে। তাহলে এটা 3, এটা 4, এটা 5। তাহলে যেটার 3 এটা বাড়ছে 4%, এটা বাড়ছে 2% এবং এটা বাড়ছে কত, 1% দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। এখন দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার যে পার্সেন্টেজটা সেইটা তো আমাদের বিকৃতি হয়, এই জিনিসটা তো আমরা জানি। বাট দেখি প্রশ্নে কি জিজ্ঞেস করছে আমাকে, প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত সেটা বের করতে হবে। সো আমরা জানি একক আয়তনে সঞ্চিত শক্তি, ইউর ইকুয়েশন হচ্ছে 1/2 × পীড়ন × বিকৃতি। এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। এখন যদি টোটাল আয়তন বলতো তাহলে সেই আয়তনের মানটা লাস্টে গুণ দিয়ে দিবা আর কি, তাইলে আরও যে ওই ইকুয়েশনগুলো আর মনে রাখা লাগবে না,
যেই বড় বড় ইকুয়েশনগুলো এখান থেকে মনে রাখি আমরা। ওকে, তাহলে আমাদের বের করতে হবে হাফ ইন্টু পীড়নের মান। সো পীড়ন মানে আমরা জানি এফ ডিভাইড বাই এ, এটা হচ্ছে পীড়ন, এবং বিকৃতি হচ্ছে এল ডিভাইড বাই ক্যাপিটাল এল। সো প্রথম তারের জন্যে আমরা যেই ফোর্সটা প্রয়োগ করছি প্রথম তারের উপর, সেই ফোর্সটা হচ্ছে 6 ইন্টু 10⁻³ এবং প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত সেটার ব্যাস দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধতে নিয়ে তারপর আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারি। দ্যাট মিনস 1.5 মিলিমিটার ব্যাসার্ধ, এটাকে মিটারে নিয়ে স্কোয়ার করে দিলাম, তাহলে আমাদের পীড়ন বের হয়ে গেছে ইন্টু বিকৃতি। এখন প্রথম তারের জন্য বিকৃতি খেয়াল করো, প্রশ্নে বলা আছে 4% বিকৃতি হয়, তাহলে এই যে 0.04 এটা হচ্ছে তোমার বিকৃতির মান। ওকে, তাহলে পীড়ন ইন্টু বিকৃতি 0.04 ইন্টু হাফ, এটা যদি গুণ করো তাহলে দেখবা সঞ্চিত শক্তি দাঁড়ায় প্রায় 1.69 ইন্টু 10⁻7 শক্তির একক কি জুল, বাট এখানে লিখতে হবে কি পার মিটার কিউব। সাবধানে এখানে পার মিটার কিউবটা অবশ্যই মনে করে লিখতে হবে, কারণ এখানে তোমাকে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে বলছে। তোমার যে শক্তিটা বের হয়েছে সেটা কিন্তু শুধু এত জুল না, প্রতি মিটার কিউবে শক্তি এত জুল। ওকে, তার মানে টোটাল আয়তনে কিন্তু শক্তি আরও বেশি হবে। ওকে, আচ্ছা, ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকের দ্বিতীয় এবং তৃতীয় তারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক হবে। সো স্থিতিস্থাপকতা এই শব্দটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে ইয়াং মডুলাস, এটার কম্প্যারিজন করতে হবে 2 নম্বর এবং 3 নম্বরের জন্য। এখন ইয়াং মডুলাসের জন্য আমরা জানি ইয়াং মডুলাসের যে ইকুয়েশন সেটা হচ্ছে পীড়ন ডিভাইড বাই বিকৃতি। সো 1 নম্বর ম্যাথ গ নম্বরে আমরা যেরকমভাবে পীড়ন বিকৃতি বের করছি, এখানে আমরা এক্সাক্ট ওয়েতে পীড়ন এবং বিকৃতি বের করব। এবং অ্যাকচুয়ালি আমাদের বিকৃতি কিন্তু বের করা লাগবে না, কারণ প্রশ্নে বিকৃতিগুলো দেওয়া আছে যে তোমার 2 নম্বরের জন্য বিকৃতি হচ্ছে এটা এবং 3 নম্বরের তারের জন্য বিকৃতি হচ্ছে 1%। শুধুমাত্র পীড়নটাই বের করতে হবে আমাদের। সো পীড়নটা যদি আমাদের বের করতে হয়, এটা কিভাবে বের করবো আমরা, সো আমরা 2 নম্বরটার জন্য আগে বের করি y2। সো y2 হচ্ছে f ডিভাইডেড বাই a। এখন f এর মান একটু আগেই আমরা ইউজ করলাম 6 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। এখন 2 নম্বর যে তার ব্যাস দেওয়া আছে 4 মিলিমিটার, তাহলে তার ব্যাসার্ধ কত হবে 2 মিলিমিটার। সো এটার স্কোয়ার, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের হয়ে গেছে। এটার সাথে নিচে গুণ হবে কি বিকৃতির মান। বিকৃতি কত, 2 নম্বরটার বিকৃতি হচ্ছে 2%, দ্যাট ইজ 0.02। তাহলে এটা যদি আমরা বসাই, উপরে হচ্ছে 6 ইন্টু 10⁻³ এটাকে আমরা ভাগ দিব 3.1416 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ এই পুরো জিনিসটার উপর স্কোয়ার, আর নিচে হচ্ছে 0.02। তাহলে আমাদের y2 এর যে ভ্যালুটা হবে 2.38 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার ইনভার্স 2। এক্সাক্ট সেম প্রসেসে আমরা y3ও বের করব, যেখানে উপরে হবে 6 ইন্টু 10⁻³ এবং নিচে শুধুমাত্র ব্যাসার্ধটা চেঞ্জ হবে। এবং 3 নম্বর তারের ব্যাসার্ধ হচ্ছে 5 মিলিমিটার। সো এখানে 2.5 মিলিমিটার হবে ব্যাসার্ধ, ব্যাস যেহেতু 5 মিলিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 2.5 মিলিমিটার। এবং নিচে হচ্ছে বিকৃতি লিখতে হবে, এবং থার্ডের বিকৃতি হচ্ছে 1%, তো এটা হচ্ছে 0.01। তাহলে উপরের যে ম্যাথ সেখানে আমরা শুধুমাত্র 2 মিলিমিটার জায়গায় 2.5 মিলিমিটার করব, এবং নিচে আমাদের যে বিকৃতি সেটাকে 0.2 এর জায়গায় 0.1 রাখবো। তাহলে আমরা দেখব আমাদের যে ইয়াংয়ের গুণাঙ্ক হবে 3.05 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার ইনভার্স 2। তাহলে বুঝতে যেতে পারতেছো আমাদের 3 নম্বর যেই তারটা ছিল তার যে ইয়াংয়ের গুণাঙ্ক সেটা কিন্তু দেখো বেশি আছে আমাদের 2 নম্বর যে তার ইয়াংয়ের গুণাঙ্কর থেকে। তাহলে সিদ্ধান্ত কি নিতে পারি আমরা, 3 নম্বর তারের যেহেতু ইয়াংয়ের গুণাঙ্ক বেশি, তাহলে আমাদের 3 নম্বর যে তারটা আছে সেই 3 নম্বর যে তার স্থিতিস্থাপকতা কি হবে বেশি হবে। একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, এবং এই দোলকটাকে তুমি এমন একটা উপগ্রহ নিয়ে গেছো যেখানে যে উপগ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 এবং ভর পৃথিবীর ভরের 1/50। এখন পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ তো দেওয়াই আছে, এবং অভিকর্ষ ত্বরণের মানও বলা আছে যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড ইনভার্স 2।
এখন গ নম্বরে আমাকে জিজ্ঞেস করছে কি উপগ্রহের পৃষ্ঠে আমাদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কত হবে। সো আমরা জানি মাধ্যাকর্ষণ ত্বরণের ইকুয়েশন জি হচ্ছে ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু পৃষ্ঠের কথা বলছে তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ আমাকে নিতে হবে। তাহলে ওই যে উপগ্রহ স্যাটেলাইট সেটার জন্য সেই স্যাটেলাইটের অভিকর্ষ ত্বরণ ভিন্ন হবে, কারণ সেই স্যাটেলাইটের আমাদের ভরের মানও ভিন্ন, সেই স্যাটেলাইটের ব্যাসার্ধের মানও ভিন্ন। বাট সেই ভিন্ন মানটা পৃথিবীর ব্যাসার্ধের সাথে একটা সম্পর্ক আছে। সেটা কি, তোমার আর অফ এস যেটা, সেটা পৃথিবীর ব্যাসার্ধের 4/1/4, এবং তোমার এম অফ এস যেটা, সেটা হচ্ছে পৃথিবীর যে ভর সেটার 1/50। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসাও এখন জি ইন্টু ক্যাপিটাল এম বাই 50 এবং নিচে হচ্ছে ক্যাপিটাল আর বাই 4 হোল স্কোয়ার, অথবা এটাকে যদি একটু মডিফাই করে লিখো এরকমভাবে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইন্টু নিচে হচ্ছে 50 উপরে হচ্ছে 16। তাহলে এই জিনিসটার সাথে আশা করি পরিচিত। এটা হচ্ছে তোমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, কারণ এখানে সব ডাটাই কিন্তু পৃথিবীর। তাহলে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ প্রশ্ন মতে 9.81 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা 16 × 50 দিয়ে আমরা গুণ দিই, 16 ডিভাইড বাই 50, তাহলে এটার রেজাল্ট হবে প্রায় 3.1392 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের ওই উপগ্রহ পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কত, 3.1392 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, ঘ নম্বরে বলছে দোলকটি পৃথিবীর পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলবে। সো দোলকটা সম্পর্কে একটা ইনফরমেশন বলছে যে পৃথিবীর পৃষ্ঠে সে সঠিক সময় দেয়। সো আশা করি তোমরা সবাই সেকেন্ড দোলক সম্পর্কে পরিচিত। সেকেন্ড দোলক হচ্ছে একটা বিশেষ টাইপের দোলক, যেই দোলকের যে দোলনকাল সেটা সবসময় 2 সেকেন্ড থাকে। সো এটা হচ্ছে আইডিয়াল একটা সেকেন্ড দোলক, যেটা পৃথিবীর পৃষ্ঠে আইডিয়াল কন্ডিশনে আছে। তার মানে টি অফ ই বা আর্থের পৃষ্ঠে তোমার দোলনকাল কত, 2 সেকেন্ড। এখন তোমাকে বের করে দেখাইতে হবে তোমার যে স্যাটেলাইট পৃষ্ঠ আছে সেই স্যাটেলাইট পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত, সেই স্যাটেলাইট পৃষ্ঠে তোমার দোলনকালের মানটা কত সেটা। সো আমরা জানি দোলনকালের জন্য সরল দোলকের দোলনকালের ইকুয়েশন টি ইজ ইকুয়ালস টু 2π/L/g। এখন সরল দোলককে তুমি পৃথিবী থেকে যদি চাঁদে নিয়ে যাও বা অন্য কোনো উপগ্রহ যখন নিয়ে যাবা, তখন তার তো দৈর্ঘ্য ছোটো বড়ো করবা না তুমি, তার যে দোলনকালের পরিবর্তনটা লক্ষ্য করবা সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের কারণে। তাহলে যেহেতু তার লেন্থ ছোটো বড়ো করবা না, তাহলে প্রথমত তুমি পৃথিবী পৃষ্ঠের জন্য তার লেন্থ বের করে নাও। তাহলে পৃথিবী পৃষ্ঠের জন্য টিই যদি 2π/L/GE হয়, তাহলে L ইজ ইকুয়ালস টু জি অফ ই ইন্টু টি স্কোয়ার ডিভাইড বাই 4π²। সো সবগুলো ভ্যালুতে আমরা জানি জি এর মান 9.81 বসাবো, তাহলে আমাদের রেজাল্ট হবে 0.994 মিটার এল এর মান। তাহলে সেই এলটাই এখানে বসাবো আমরা 2π/0.994। বাট এখন তোমাকে বসাইতে হবে স্যাটেলাইটের ভিতরে যে অভিকর্ষ ত্বরণ বা স্যাটেলাইটের পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ 3.1392। তাহলে এটা যদি বসাই 2 × 3.1416 ইন্টু √0.994 এবং নিচে হচ্ছে 3.1392। তাহলে এটা দেখো দোলনকাল আসতেছে প্রায় 3.53 সেকেন্ড। তাহলে যেহেতু তোমার টি এস এর যে মান সেটা গ্রেটার দেন টিই, সো দোলনকাল যেখানে বেশি হয় সেখানে তোমার যে দোলকটা সেটা কি আস্তে আস্তে ঘুরবে। মানে একটা দোলক এক অবস্থান থেকে তার পুনরায় বিপরীত অবস্থানে আসতে যে টাইমটা লাগায় এবং আবার পুনরায় ওই অবস্থানে আসতে যে টাইমটা লাগে, যেখান থেকে যাত্রা শুরু করবে পুনরায় সেই অবস্থানে ফিরে আসতে যে সময় লাগাবে সেটাকে আমরা বলি কি দোলনকাল। এখন দোলনকাল বেশি হওয়া মানে কি, ধরো দোলনকাল 4 সেকেন্ড, তার মানে সে এখান থেকে ওইখানে যাইতে আবার ওইখান থেকে এখানে আসতে তার সময় লাগাইতেছে কত সেকেন্ড, 4 সেকেন্ড। আবার দোলনকাল 2 সেকেন্ড যদি বলি তাহলে কি সে এখান থেকে ওইখানে যাইতে এবং ওই প্রান্ত থেকে আবার এই প্রান্তে আসতে মোট 2 সেকেন্ড সময় লাগাইছে। তাহলে যেখানে সে 2 সেকেন্ড সময় লাগাইছে সেখানে কি তাড়াতাড়ি সে চলে আসবে, বাট যেখানে তার 4 সেকেন্ড সময় লাগতেছে সেখানে কি সে আস্তে আস্তে ওই পাশে যাবে, আবার এখানে আস্তে আস্তে পুনরায় আগের জায়গায় ফিরে আসবে। তাহলে পৃথিবীর পৃষ্ঠের চেয়ে উপগ্রহ পৃষ্ঠে আমরা কি বলতে পারি, আমাদের যেই দোলকটা আছে সেটা কি ধীরে চলবে।